আসসালামু আলাইকুম। আমেরিকান পোয়েট্রি থেকে আমরা কিছু শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স পড়বো। আমরা জানি যে এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন অনেক সময় শর্ট নোটস আকারে আছে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মিস্টিসিজম অথবা রাইট এ শর্ট নোট অন মিস্টিসিজম। তো একই রকম মিস্টিসিজম প্রশ্নটা একটু আলাদা, একটু ঝামেলা টাইপ, ওটা আমরা পরে দেখব। আমরা পরেরগুলো একটু আগে দেখে নিই, ঠিক আছে? যেগুলো সহজ সেগুলো থেকে আমরা আগে শুরু করব। যেমন আমাদের একটি প্রশ্ন রয়েছে, আমাদের 2020-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সবগুলোই কোয়েশ্চেন আকারে ছিল। যেমন প্রথম প্রশ্নটা ছিল, হোয়াট ডাজ এমিলি ডিকিনসন অ্যাকচুয়ালি মিন বাই হার এক্সপ্রেশন। অর্থাৎ উনি এমিলি ডিকিনসন একটা এক্সপ্রেশন বা একটা কথা বলেছিলেন, সেই কথাটা ছিল আই টেস্ট এ লিকর নেভার ব্রিউ। আমি এমন একটা মদ খেয়েছি যেটা তৈরিই হয় নাই। এই কথাটা বা এই এক্সপ্রেশনটা বলার মাধ্যমে উনি কী বোঝাতে চেয়েছেন? খুবই সহজ উত্তর। আমরা ব্রড যারা পড়েছি তারা আমরা পারবো। এখানে আমরা তারপরেও আরেকবার একটু দেখব। এমিলি ডিকিনসন, আমরা জানি যে এই যে লিকোর টেস্ট অর্থাৎ মদ খাওয়া, মদের স্বাদ গ্রহণ, এটাকে মূলত মেটাফোর হিসেবে ব্যবহার করেছেন। প্রত্যেকে বিউটি অফ নেচার উনি যে এক্সপিরিয়েন্স করেছেন, এনজয় করেছেন, সেটার অনুভূতির সাথে। লিকোর বলতে উনি কোনো রিয়েল অ্যালকোহলকে বোঝায় নাই, বরং ইনটক্সিকেটিং মানে হচ্ছে মাতাল করে ফেলা একটা ইফেক্টের কথা বলেছেন, যেটা উনি প্রকৃতির মধ্যে পেয়েছেন। উনি বলছেন নেভার ব্রিউড, মানে গাঁজানো হয়নি বা তৈরি করা হয়নি। তার মানে এমন একটা সোডা, এমন একটা মদ যেটা পৃথিবীতে মানুষ তৈরি করতে পারে না। এটা ঐশ্বরিক একটা জিনিস, এটা স্বর্গীয় একটা জিনিস, যেটা ন্যাচারালভাবে আসে। সেটা কি প্রকৃতির সৌন্দর্য, ঠিক আছে? উনি শুধুমাত্র উনার এক্সট্যাসি মানে চরম আনন্দ বা অতিরিক্ত আনন্দ, এই আনন্দটাকে প্রকাশ করার কথা বলেছেন, ঠিক আছে? আমরা এখানে উদাহরণ হিসেবে কয়েকটা লাইন চাইলে আমরা দিতে পারি। যেমন রিলিং থ্রু এন্ডলেস সামার ডেজ, অর্থাৎ দিনের পর দিন, মানে এমন একটা সামার দিন যে দিনটা হচ্ছে মানে চলেই যাচ্ছে, অনেক অনেক বড় দিন বা অনেকগুলো দিন একসাথে। অর্থাৎ উনি হচ্ছে আনন্দটাকে এনজয় করছেন লিমিটলেসভাবে, ঠিক আছে? ওনার এই হ্যাপিনেসের কোনো লিমিট নেই। এবং এই কথাগুলোর মাধ্যমে উনি যেটা মূলত বোঝাতে চেয়েছেন, আমরা অলরেডি যা অ্যান্সার সেটা লিখে ফেলেছি, যে নেচারের মধ্যে থেকে যে আনন্দ ভালোবাসাটা পায় সেটা হচ্ছে অরিজিনাল পিওর, যে আনন্দটা পায় সেটা আনওয়ার্ল্ডলি, অর্থাৎ পার্থিব নয় বা পৃথিবীতে এটা পাওয়া যায় না, এবং এটা এটার্নাল বা চিরস্থায়ী, এটা নষ্ট হবে না, ঠিক আছে? ওই ড্রাঙ্কেন হওয়ার থেকেও বেশি ভালো বা বেশি তৃপ্তি উনি পেয়েছে, সেটার কথা উনি এখানে কিন্তু বলেছেন। এছাড়া আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রবার্ট ফ্রস্টের মেন্ডিং ওয়াল থেকে, যে হোয়াট ইজ দ্য ভিউ অফ ইয়ং ম্যান অ্যান্ড দ্য ওল্ড ম্যান অ্যাবাউট মেকিং ওয়াল ইন মেন্ডিং ওয়াল। আমরা এক্সামে হুবহু এটা নিয়ে এসে আমাদের মেন্ডিং ওয়াল সম্পর্কে কী জানেন, বৃদ্ধ লোক সম্পর্কে কী জানেন, ওল্ড লোক সম্পর্কে কী জানেন বা ইয়াং লোক সম্পর্কে, এটা কিন্তু আসতে পারে, আমরা এখান থেকেই লিখতে পারবো, ঠিক আছে? আমরা কনসেপ্টটা চলেন দেখে নেই যে বৃদ্ধ মানুষটা কী চেয়েছিল বা অল্প বয়স্ক মানুষটা হচ্ছে কী চেয়েছিল। তো মেন্ডিং ওয়াল যে কবিতাটা, এখানে মূলত আমরা দুইটা ক্যারেক্টার বা দুইটা চরিত্র পাই। একজন অল্প বয়স্ক মানুষ ছিল আর একজন বৃদ্ধ মানুষ ছিল। বৃদ্ধ মানুষটাই হচ্ছে নেইবার, এবং অল্প বয়স্ক যে মানুষটা সেটা আমাদের স্পিকার, বা আমরা অনেকে এটাকে কবি মনে করি, তবে কবি না লেখা সবচেয়ে সেফ লেখা হচ্ছে দ্য স্পিকার বা বক্তা, ঠিক আছে? হ্যাভ অপোজিং ভিউজ, অপোজিং ভিউজ মানে দুইজনের দুই রকম দৃষ্টিভঙ্গি। বাউট নিড ফর এ ওয়াল বিটুইন দেয়ার ল্যান্ডস, তাদের যে জমি, তাদের যে আঙ্গিনা, সেটার মাঝখান দিয়ে দেওয়াল তৈরি করবে। এই দেয়াল সম্পর্কে দুই ধরনের বয়সের দুই মানুষের দুই রকম মতামত। ইয়াং মানুষটা সবসময় প্রশ্ন করে যে ভাইরে দেয়ালের কী দরকার আছে। হি অবজার্ভ দ্যাট নেচার, উনি এটা বলছেন যে প্রকৃতি কখনোই দেয়াল পছন্দ করে না, কারণ তুমি যতই ভালো দেয়াল দাও, প্রত্যেকটা বছর প্রত্যেক সিজনে প্রকৃতি হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, পশু হোক, এটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে? বরফ পড়ে হোক, দেয়ালগুলো ধ্বংস হয়ে যায়। তার মানে কি, প্রকৃতি এটাকে পছন্দ করে না, ভালোবাসে না। তারপরেও তুমি কেন দেয়াল দাও? তাহলে এটা ছিল হচ্ছে অল্প বয়স্ক সেই মানুষটার দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? উনি দেয়ালের মানে দেয়াল সাপোর্ট করে না। বৃদ্ধ মানুষটা অন্যদিকে, উনি ফার্মলি মানে দৃঢ়ভাবে, কঠিনভাবে বিশ্বাস করে যে ট্রেডিশন মেনটেন করাটাই প্রয়োজন। ট্রেডিশন মেনটেন মানে হচ্ছে ওনার প্রতিবেশীরা বা ওনার হচ্ছে প্রতিবেশী না, সরি, ওনার পূর্বপুরুষ, ওনার দাদা বাবা, তারা সবসময় হচ্ছে বাড়ির চারপাশে দেয়াল দিত। এবং একটা কথা ওনারা বলে, সেটা হচ্ছে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। দেয়ালটা যদি শক্ত মজবুত হয়, প্রতিবেশীদের সম্পর্কটা ভালো থাকে, খারাপ হয় না। এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা। এই কথাটার মাধ্যমে বিশেষ করে যে এই লাইনটা, একটা লাইন মুখস্থ করবেন, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স।
এই কথাটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে সেপারেশন বা দেয়াল তৈরি করা এই জিনিসটা করলে মানুষের মধ্যে কনফ্লিক্ট সরে যায়, যার সাথে কথাই বলবেন না বা সম্পর্ক কম থাকবে, মানে ভালোবাসা মাতামাতি যার সাথে বেশি, ঝামেলাও তার সাথে বেশি। তাহলে বৃদ্ধ মানুষটা রিপ্রেজেন্ট করে ট্রেডিশনকে, শৃঙ্খলাকে, নিরাপত্তাটাকে, আর ইয়াং ম্যানটা পরিবর্তনকে, আরেকটু মুক্ত স্বাধীন হওয়াকে, ঠিক আছে, এবং নর্মাল যে জিনিসটা চলে সেই জিনিসটাকে নিয়ে উনি প্রশ্ন করতে চায়, যেটা আসলে আমরা কেন করি, ঠিক আছে। তো কবিতায় এই কবিতায় এই দুইটা মানুষের দুই রকম দৃষ্টিভঙ্গিকে দেখানো হয়েছে। একজন চিন্তা করে যে দেয়ালটার কোনো আসলে আননেসেসারি, এটার প্রয়োজন নাই, আর আরেকজন মনে করে অবশ্যই এটা প্রয়োজনীয়। সিম্বলিকভাবে আমরা যদি বিশ্বাস করি বা হিসাব করার চেষ্টা করি, সিম্বলিকভাবে ইয়ং মানুষটা মনে করছে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই মানুষের সম্পর্ক ভালো থাকা উচিত, এর মধ্যে কোনো বাধা বিপত্তি, দেয়াল, প্রাইভেসি এগুলো থাকার দরকার নাই। কিন্তু ওল্ড মানুষ বা আদিমকালের মানুষ ওরা মনে করে যে না, একটা সম্পর্ক ভালো রাখার জন্য, টু মেইনটেইন এ রিলেশনশিপ, প্রাইভেসিকে রেসপেক্ট করতে হবে। প্রাইভেসিকে রেসপেক্ট করা বুঝেন, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, ওই ঘুমের মধ্যে কিন্তু ফোন নিয়ে টুকাটুকি করা যাবে না একজন আরেকজনেরটা নিয়ে। এটার কথা কি বলছে জানি না, যাই হোক। তো বলছে যে প্রাইভেসি মেনটেন করা, একটু দূরে থাকা, মানে কখনো কখনো সম্পর্ক ভালো করার জন্য এই দেয়ালটা প্রয়োজন আছে, ঠিক আছে। এটাই মূলত দেখানো হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কনটেক্সট ইন হুইচ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হ্যাজ রিটেন বা ওয়াজ রিটেন? ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কবিতাটা কেন লেখা হয়েছিল, কখন, কবে, সেটা আমরা, এটার এই কবিতার ব্যাকগ্রাউন্ড যদি জানি, আমরা এখান থেকে কিন্তু অন্য যে কোনো কবিতায় লিখতে পারবো। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাটা লেখা হয়েছিল কখন? আফটার দ্য অ্যাসাসিনেশন অফ আব্রাহাম লিঙ্কন 1865। মনে রাখবেন 1865-তে যখন আব্রাহাম লিঙ্কনকে অ্যাসাসিনড করা হয়েছিল, অ্যাসাসিনেশন মানে হত্যা, গুপ্ত হত্যা করা হয়েছিল, ঠিক আছে। এবং এই কবিতাটা, দিস পোয়েম ইজ এ ট্রিবিউট মানে শ্রদ্ধাঞ্জলি টু লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনকে শ্রদ্ধা হিসেবে এই কবিতাটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। কবিতাটা তাকে নিয়ে লেখা হয়েছিল কেন? কারণ আব্রাহাম লিঙ্কন আমেরিকাতে শান্তি নিয়ে আসছিল, উনি স্লেভারির এন্ড বা সমাপ্তি, দাসপ্রথাকে সমাপ্তি করে দিয়েছেন। সংক্ষেপে একটুখানি লিখলাম, যেহেতু কবিতার নামই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো না, অবশ্যই বলবো। এই কবিতায় ক্যাপ্টেন বলতে বোঝানো হয়েছে কাকে? আব্রাহাম লিঙ্কন নিজেকে। ক্যাপ্টেন মানে হচ্ছে জাহাজের ক্যাপ্টেন, তাহলে জাহাজ বলতে কাকে বোঝানো হয়েছে? আমেরিকা কান্ট্রিটাকে। এবং একটা কথায় বলা হয়েছিল, দ্য ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, তোমার ওই ভয়ঙ্কর যাত্রাটা শেষ হয়েছে। ভয়ঙ্কর যাত্রা মানে দাসপ্রথাটা সরানোর জন্য যে যাত্রা, একটা ট্যুর বলতে পারেন, ঠিক আছে। তো ভাবতে পারেন যে যা দাস প্রথা সরানোর জন্য এটা আবার ভয়ঙ্কর কেন? আসলে ধনী মানুষটা কখনোই চায় না যে দুনিয়া থেকে শ্রমিকরা বা গরিব মানুষ হারায় যাক, কারণ গরিব মানুষটা হারায় গেলে ওরা ধনী, এটার তো মূল্য থাকবে না। তো এই কাজটা আসলে কঠিন ছিল, সবাই এটাকে সাপোর্ট করে নাই, ঠিক আছে। তাহলে এই কবিতায় জাহাজের একটা ইমেজারি ব্যবহার করে দেখানো হয়েছে কিভাবে এই মানুষটা কত কষ্ট করে কঠিনভাবে সারভাইভ করেছেন, ঠিক আছে, সিভিল ওয়ারটাতে সারভাইভ করেছেন। এবং এই ক্যাপ্টেনটাকে আমরা শেষে, কবিতার শেষের দিকে দেখতে পাই যে ক্যাপ্টেনটা মরে জাহাজের ডেকে বা পাটাতনের উপরে শুয়ে পড়ে আছে। আমাদের আনসার আসলে আগেই শেষ হয়ে গেছে, একটু বড় করার জন্য এক্সট্রা লিখতে হয়। এই কবিতার ইমোশনাল ডেপথ, লেখার স্টাইল ইত্যাদি ইত্যাদি সব কিছুকে আমরা প্রশংসা করে শেষে কবিতার প্রশ্নটাকে শেষ করে দিব। আমাদের 2020-এর লাস্ট প্রশ্ন, হাউ ইজ দ্য রিভার মেনশনড ইন নিগ্রো স্পিক্স অফ রিভার্স? নিগ্রো নদীর কথা বলে নিগ্রোরা। এখানে যে নদীগুলো দেখানো হয়েছে, এটা কিন্তু আমরা একটা বড় প্রশ্নে পড়েছি, নদী সম্পর্কে 4টে কথা লিখেছিলাম, ওই কথা দিয়েও চাইলে এটার আনসার করা যায়, ঠিক আছে। কবিতাগুলো মানে কবিতায় নদীগুলোকে কীভাবে মেনশন করা হয়েছে বা নদীগুলোর কথা কীভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এখানে লিখব যে এই কবিতায়, নিগ্রো স্পিক্স অফ রিভার্স কবিতায় নদীর কথা বলা হয়েছে বা দেখানো হয়েছে, রিভার্সগুলো মূলত সিম্বলাইজ করেছে হিস্ট্রিকে, কালচারকে, স্ট্রাগলকে। কাদের? আফ্রিকান আমেরিকানসদের, ওদের ইতিহাস, ওদের কষ্ট, ওদের কালচারকে। হিউজ মানে ল্যাংস্টন হিউজ আমাদের রাইটার, উনি মেনশন করেছেন কী কী নদী? ইউফ্রেটিস, কঙ্গো, নাইল অ্যান্ড মিসিসিপি। এই 4টে নদী কতটা লম্বা, কতটা সুন্দর, ব্ল্যাক পিপল বা ব্ল্যাক সিভিলাইজেশনের সাথে এগুলোর যোগসূত্র কতটা রয়েছে সেটা, ঠিক আছে। এবারে আমরা ওই যে বড় প্রশ্নে যা পড়েছিলাম সেই তথ্যটা এখান থেকে দিব, যে মিসিসিপি নদীটা
নিগ্রো স্লেভারির সাথে যুক্ত রয়েছে। কারণ আফ্রিকান প্ল্যান্টেশনরা আফ্রিকাতে যে কলোনিগুলো স্থাপন হয়েছিল, প্ল্যান্টেশন মানেই কলোনি, সেগুলো এই মিসিসিপি নদীর অববাহিকায় হয়েছিল। ঠিক আছে, এই প্ল্যান্টেশনগুলোর সেন্টার ছিল হচ্ছে এই জায়গাটা। তারপর দেখেন, নদী আসলে বেশ কিছু জিনিস রিপ্রেজেন্ট করে। যেমন নদী রিপ্রেজেন্ট করে সহ্য করার ক্ষমতা বা সহনশীলতা। ঠিক আছে, এন্ডিউর করা, সহ্য করা, এন্ডিউর মানেও সহ্য। আরও কি, যাই দুনিয়ায় যাই থাকুক না কারণ, মাঝখানে পাহাড় পর্বত যাই থাকুক, পানি কি আটকানো যায়? আটকানো যায় না। কন্টিনিউ ফ্লোয়িং ডিসপাইট অবস্টাকলস, অর্থাৎ আফ্রিকানদের দুনিয়াতে বা যতই কষ্ট যাই হোক না কেন, সব কিছুর উপর দিয়ে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যতই ডিসক্রিমিনেশন, ইনজাস্টিস থাকুক না কেন, তাদেরকে এগোতে হবে, সেটা দেখানো হয়েছে। এটার কারণেই মূলত সেই নদীর কথাগুলো বলা হয়েছে। আর কি কি বলা হয়েছে? এই প্রত্যেকটা নদীর দ্বারা বোঝানো হয়েছে অতীতের সাথে আফ্রিকান আমেরিকান মানুষদের ইতিহাস, তাদের ঐতিহ্য জড়িত রয়েছে। আচ্ছা, আমাদের 5টি প্রশ্ন ছিল মূলত 20 সালে। ডেসক্রাইব দ্য মিস্ট্রিক্যাল এলিমেন্ট টু ইউ ফাইন্ড ইন হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়াড ব্লুম। এটা অলরেডি মনে হয় রিপিট হয়েছিল, 2021 এসেছে, আপনাদের আসতে পারে। হোয়েন লাইলাক কবিতায় মিস্টিক এলিমেন্টগুলো কী কী ছিল? ঠিক আছে, একটু ভিন্ন রকম যে এলিমেন্টসগুলো বা উপাদানগুলো। আমরা শুরুতেই লিখব যে হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়াড ব্লুম, এই কবিতার মধ্যে বেশ কিছু মিস্টিক এলিমেন্টস আছে। মিস্টিক এলিমেন্ট মানে কাইন্ড অফ স্পিরিচুয়াল, যেগুলোর মধ্যে একটু স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয় আমরা পাই। ডেথ নিয়ে, লস নিয়ে লেখা হয়েছে। এবং এই কবিতায় উনি আব্রাহাম লিঙ্কনের মৃত্যু নিয়েই লিখেছেন। ঠিক আছে, বেশ কিছু সিম্বল উনি ব্যবহার করেছেন, যেমন লাইলাক ফুল, স্টার মানে তারা বা তারকা, কিছু পাখি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এবারে এই এলিমেন্টসগুলোকে একটু ব্যাখ্যা করব। প্রথমটা হচ্ছে দ্য লাইলাক। লাইলাক এক ধরনের ফুল, ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে দেখবেন। এই ফুলটাকে দেখানোর মাধ্যমে মূলত ভালোবাসা এবং স্মরণ করাকে বুঝিয়েছেন। যখন এই ফুলটা ফোটে তখন এই পৃথিবীর সার্কেলটার কথা ওনার মনে পড়ে। ঠিক আছে, এবং এটাই আমাদেরকে সাজেস্ট করে যে ডেথ ইজ নট দ্য এন্ড বাট এ পার্ট অফ এ লার্জার প্রসেস। জীবনটা এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। ডেথ মানে সমাপ্তি নয়, বরং এটা একটা অংশ। স্টার বা তারকা, স্টার বলতে মূলত দেখানো হয় আব্রাহাম লিঙ্কন। মানুষ মারা গেলে কি হয়, ওই যে আলো বা তারা হয়ে বেঁচে থাকে, সেটা সিম্বলস আব্রাহাম লিঙ্কনস আত্মা, সোল অ্যান্ড দ্য লাইট অফ হোপ, এবং তার যে আশা। ইভেন আফটার আব্রাহাম লিঙ্কনস ডেথ হিজ ইনফ্লুয়েন্স রিমেইন লাইক এ শাইনিং স্টার, অর্থাৎ এই মানুষটা মারা যাওয়ার পরেও উনি একটা জলজলে তারার মতো আমাদেরকে গাইড দিচ্ছেন, গাইডিং দ্য নেশন, পুরো জাতিটাকেই গাইড করছেন, পথ দেখাচ্ছেন। বার্ড বা পাখি, ঠিক আছে, পাখিটাকে উনি ব্যবহার করেছেন। পাখিটা হচ্ছে একটা দুঃখের গান গাচ্ছিল, কাকে নিয়ে? কবির দুঃখটাকে নিয়ে গান গাচ্ছিল, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের মৃত্যুকে নিয়ে। এখানে আমরা বলতে পারি যে তার ব্যক্তিগত দুঃখটাকে এখানে উনি ইউনিভার্সাল একটা দুঃখ বা ইউনিভার্সাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ হিসেবে প্রেজেন্ট করেছেন। ঠিক আছে, এরকম বেশ কিছু মিস্টিক এলিমেন্ট আমরা পাই। আমরা শেষে গিয়ে লিখে দেবো যে এই কবিতার মধ্যে বেশ কিছু মিস্টিক এলিমেন্ট আমরা পাই। বিশেষ করে মৃত্যুটাকে উনি দেখিয়েছেন যেটা কোনো ভয়ঙ্কর জিনিস নয়, এটা নাথিং টু বি ফিয়ার্ড, ভয়ঙ্কর কিছুই নয়, বরং এটা নর্মাল একটা ন্যাচারাল ট্রানজিশন, একটা সাধারণ একটা পরিবর্তন, অনন্তকালীন একটা জীবনে চলে যাবে। স্পিরিচুয়াল কিছু আইডিয়া আমাদেরকে এখানে দেওয়া হয়, কিছু ডিভাইন আমরা তথ্য পাই। ঠিক আছে, এবং এই যে প্রথম দিকে দুঃখ করে, শেষের দিকে দেখানো হয় দুঃখটা ট্রান্সফরমেশন হয়ে সেলিব্রেশন হয়ে আসে জীবনের এই অনন্তকালীন সার্কেলের। এটুকু লিখে দিয়ে আমরা শেষ করে দিব। আমরা 20-এর প্রশ্নগুলো পড়েছি, আমরা একটু 21-এরগুলো পড়ব। ঠিক আছে, 21-এরগুলো একটু আলাদা, জাস্ট মন দিয়ে দেখেন। আমরা এই যে মিস্টিসিজম বা এটা ওটা পড়লাম, এখন আমরা এইগুলো পড়লে বুঝতে আরও সুবিধা হবে, এই জন্য একটু পরে পড়ছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মিস্টিসিজম। মিস্টিসিজম জিনিসটা কি? মিস্টিসিজম মানে একটু আধ্যাত্মিকতা টাইপ জিনিস নিয়ে লেখালেখি। মিস্টিসিজম ইজ এ কাইন্ড অফ স্পিরিচুয়াল বিলিফ। মিস্টিসিজম বলতে বোঝানো হয় এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস। এমফাসাইজ এ পার্সোনাল কানেকশন উইথ গড, সৃষ্টিকর্তার সাথে অথবা নেচারের সাথে বা ইউনিভার্সের সাথে একজন ব্যক্তির পার্সোনাল কানেকশন দেখানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মিস্টিসিজম। এটা নর্মালি গোয়িং বিয়ন্ড অর্ডিনারি হিউম্যান এক্সপিরিয়েন্স, অর্থাৎ সাধারণ মানুষের যে অভিজ্ঞতা বা বাস্তবতা, এটার বাইরে মিস্টিসিজম বিরাজ করে।
এবং আমেরিকান পোয়েট্রির মধ্যে আমরা মিস্টিসিজম অনেক কবিতার মধ্যেই পাই, যেমন বিশেষ করে ওয়াল্ট হুইটম্যান এবং এমিলি ডিকিনসন। আমাদের যদি শুধু মিস্টিসিজম আসে, আমরা এই দুইজনের নামই লিখব, ওয়াল্ট হুইটম্যান, এমিলি ডিকিনসন, কারণ দুইজনের লেখালেখির মধ্যে আমরা মিস্টিসিজম পেয়েছি। ঠিক আছে, এবারে আমরা চাইলে দুইটার একটু উদাহরণ দিয়ে দিব। হুইটম্যানের কবিতার মধ্যে আমরা মিস্টিসিজম পেয়েছি, যেখানে আমরা পাই বিলিভ ইন ইউনিটি, একত্রে বাস করা, ইমর্টালিটি অফ সোল বা আত্মার যে অমরত্ব। সং অফ মাইসেলফে আমরা দেখি মানুষের সাথে মানুষের যে কানেকশন, নেচার, এই জিনিসগুলো যে ডিভাইন, সেটা দেখিয়েছেন। আবার এমিলি ডিকিনসন তার অনেক কবিতায় জীবন নিয়ে কথা বলেছেন, মৃত্যু নিয়ে, এটার্নিটি নিয়ে কথা বলেছেন। তার কবিতার মধ্যে আমরা হচ্ছে অবাক বা একটু ওয়ান্ডার মানেই বিস্ময়কর মিস্ট্রিজ আমরা পাই। ঠিক আছে, তাহলে আমেরিকান পোয়েট্রিতে আমরা বলতে পারি যে মিস্টিসিজম জিনিসটা কবিদের লেখালেখি বা জীবনের মিনিং খোঁজা, বাস্তববায় যে শারীরিক দুনিয়া, ফিজিক্যাল দুনিয়া, ধরা ছোঁয়া যায় যে দুনিয়া, এই দুনিয়ার বাইরে গিয়ে লেখালেখির যে বিষয়টা, সেটা আমেরিকান পোয়েট্রির মধ্যে ছিল। কার মধ্যে? এমিলি ডিকিনসন এবং ওয়াল্ট হুইটম্যানের মধ্যে বিশেষ করে। এরপর আমাদের একটা প্রশ্ন ছিল আমেরিকান সিভিল ওয়ার। আমেরিকান সিভিল ওয়ারটা কেন, কোথায়, কী হয়েছিল সেটা নিয়ে লেখা, মানে প্রশ্ন করা। আমেরিকান সিভিল ওয়ার এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বা একটা ঘটনা ইউএস বা ইউনাইটেড স্টেটসের একটা ইতিহাসে। ঠিক আছে, যেটা আমেরিকান সাহিত্যকে এবং কবিতার দুনিয়া থেকে প্রচুর ইনফ্লুয়েসড করেছে। তা না হলে আমরা আমেরিকান পোয়েট্রিতে এই জিনিসটা পাচ্ছি কেন? ঠিক আছে, এটা কখন হয়েছিল? ইট ওয়াজ ফোর্ট বিটুইন দ্য নর্দার্ন স্টেট অ্যান্ড দ্য সাউদার্ন স্টেট। নর্থ এলাকা এবং সাউথ এলাকার মধ্যে ঝামেলা কী নিয়ে? স্লেভারি নিয়ে, স্টেট রাইটস বা মানুষের অধিকার নিয়ে, এবং এর ফলে প্রচুর সাফারিংস হয়েছে, লস হয়েছে। ঠিক আছে, যেটা প্রচুর প্রচুর কবিতার মধ্যে আমরা পেয়েছি। আমেরিকান সিভিল ওয়ারের এই ঘটনা, সিভিল ওয়ার মানেই হচ্ছে গৃহযুদ্ধ, নিজেরা এক দেশের মধ্যে মারামারি। ওয়াল্ট হুইটম্যান কী করেছেন? উনি এই যুদ্ধের সময় একজন নার্স হিসেবে, নার্স মানে সেবিকা, সেবক হিসেবে কাজ করেছেন। সরাসরি সেবা না, উনি কবিতার মাধ্যমে এটা করেছেন। হি রোট মুভিং পোয়েট্রি অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য সোলজার্স। উনি সৈনিকদের নিয়ে কবিতা লিখেছেন, উনি আমাদের নেতাকে নিয়ে কবিতা লিখেছেন, যেমন ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আব্রাহাম লিঙ্কনের ডেথ নিয়ে। ঠিক আছে, উনি মানুষকে ইন্সপায়ার করেছেন, উনি নিজেও সাহসী ছিলেন, মানুষকে সাহসিকতার জন্যে, ত্যাগের জন্যে উনি প্রশংসা করেছেন, ট্রিবিউট দিয়েছেন। এবং ওনার লেখালেখির মধ্যে আমরা এই বিষয়গুলো পাই, বা ওনার নিজের লেখা অন্যান্য পরবর্তী প্রজন্মের লেখকদেরকেও ইনফ্লুয়েসড করেছে। এবং আমেরিকান যে সিভিল ওয়ারটা ছিল, সেটা আমরা সরাসরি লেখকের লেখালেখির মধ্যে একটা প্রভাব পাই। পরের টপিকটা ছিল হচ্ছে নিউ ইংল্যান্ড। নিউ ইংল্যান্ড একটা জায়গার নাম, এবং এটা ইংল্যান্ডের কোনো জায়গা না, এটা ইউএসের একটা জায়গা, নাম হচ্ছে নিউ ইংল্যান্ড। নিউ ইংল্যান্ড ইজ এ রিজিয়ন in the northern United States known for its natural beauty and intellectual culture. ঠিক আছে, নর্থ ইস্টার্ন। এই জায়গাটা এটার সৌন্দর্যের জন্য এবং ইন্টেলেকচুয়াল কালচারের জন্য, অর্থাৎ এটার কালচারটা সুন্দর, এটার জন্য বিখ্যাত। এবং এই এরিয়াটা বা এই নিউ ইংল্যান্ড বিষয়টা বা নিউ ইংল্যান্ড জায়গাটা আমেরিকান পোয়েট্রিতে কিছুটা প্রভাব ফেলেছে। আমাদের যেহেতু টপিক আমেরিকান পোয়েট্রি, শুধু নিউ ইংল্যান্ড লিখলে কিন্তু আমরা নাম্বার পাবো না। কী বা কার কবিতার মধ্যে আমরা বিশেষ করে পাই হচ্ছে পার্টিকুলারলি রবার্ট ফ্রস্টের লেখা এবং এমিলি ডিকিনসনের লেখায়। যেমন রবার্ট ফ্রস্ট প্রচুর পরিমাণ লেখালেখি করেছেন রুরাল লাইফ নিয়ে, গ্রামীণ জীবন নিয়ে, ল্যান্ডস্কেপ নিয়ে। ঠিক আছে, উদাহরণস্বরূপ স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এই কবিতায় উনি একটা সুন্দর জায়গার বর্ণনা দিয়েছেন। এমিলি ডিকিনসন নিজেই ম্যাসাচুসেটসে বাস করতেন এবং এখানকার আশেপাশের পরিবেশ নিয়ে উনি লেখালেখি করেছেন। ওনার কবিতার মধ্যেও আমরা এই ধরনের গ্রামীণ জায়গার বর্ণনা পাবো। ঠিক আছে, এবং নিউ ইংল্যান্ডের যে মিক্স ন্যাচারাল যে একটা সিনারিও, এটা আমাদের এই সমস্ত লেখকদের কবিতাকে, লেখাকে ইনফ্লুয়েসড করেছে, তাদের লেখা পরিবর্তন হয়েছে। পরের প্রশ্ন, হার্লেম রেনেসা। রেনেসা বলতে হচ্ছে এক ধরনের আন্দোলন। দ্য হার্লেম রেনেসা, এর জিনিসটা কী ছিল? এটা এক ধরনের আন্দোলন ছিল, মুভমেন্ট বলে।
ইন 1920s টু 1930s, অর্থাৎ 1920s অ্যান্ড 30s শেষে এস লেখেন মানে হচ্ছে 1920 থেকে 1930-এর দিকে, ক্লিয়ার করে 1920 বা 30 বলা হয়নি, এই সময়ের দিকে হয়েছিল। যেটা কি করেছে, যেটা সেলিব্রেটেড আফ্রিকান আর্ট, মিউজিক অ্যান্ড লিটারেচার, যেটা প্রচুর পরিমাণে আফ্রিকান সাহিত্যে, লিটারেচারে, মিউজিকে ব্যবহার করা হয়েছে। মূলত আবার ভাববেন না যে কালচার কী বলে মুভমেন্টটাকেই ব্যবহার করেছে, না, মুভমেন্টটা ঘটেছিল। অর্থাৎ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে এমন একটা টপিক যেটা নিয়ে প্রচুর পরিমাণে সিনেমা, নাটক, উপন্যাস লেখা হয়েছে। ইট বিগান ইন হার্লেম। মূলত ঘটনাটা ঘটেছিল বা শুরু হয়েছিল হার্লেমে। হার্লেম কি একটা জায়গার নাম, কোথায় থাকে? নিউ ইয়র্ক সিটিতে, ঠিক আছে। এবং আফ্রিকান আমেরিকানদের একটা শক্তিশালী ভয়েস বা শক্তি দিয়েছিল এই জায়গাটা, কারণ ওখানেই হচ্ছে নিগ্রোরা থাকতো, বাস করতো। ল্যাংস্টন হিউজ বিশেষ করে তার কবিতায় এই মুভমেন্ট নিয়ে লেখালেখি করেছেন। যেমন তার একটা কবিতার নামই হচ্ছে হার্লেম অ্যান্ড দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার। একটা কবিতা হার্লেম আর একটা নিগ্রো স্পিক্স অফ রিভার্স, এই দুইটা কবিতা আমরা বিশেষ করে পাই, ঠিক আছে। ওখানকার মানুষের স্ট্রাগল নিয়ে, ড্রিম নিয়ে, হার্লেম রেনেসা কীভাবে আফ্রিকানদেরকে সাহস জুগিয়েছে, কীভাবে এই রেনেসাটার কারণেই তারা বিপ্লব করেছে, এই বিষয়গুলো আমরা পাই। একই সাথে তাদের কালচার, তাদের যে ক্রিয়েটিভিটি, সেটার রেসনেস কতটা, সেটাও কিন্তু আমরা এখানে পাই, ঠিক আছে। তো আমরা মোটামুটি 8টি পড়েছি, এখান থেকে আশা করি কমন থাকবে। ভালো থাকবেন সবাই।